শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কী হতে চলেছে এই নিয়ে প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে পেয়েছি। এই বিষয়টা নিয়ে সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব এবং অনেক জায়গা থেকে এরকম প্রশ্ন আছে, এই এসএলএসটি কি বাতিল হয়ে যাবে নাকি, নতুন করে হবে নাকি, নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এর ওপর কী প্রভাব পড়বে, এই যে বিস্তর প্রশ্ন জল্পনাও উঠে আসছে। কারণ বাতিল হওয়ার কেন বলছি, কারণ প্রচুর ছেলেমেয়ে লোকাল যারা এমএলএ বিজেপির নতুন নির্বাচিত হয়েছে তাদের সঙ্গে দেখা করছেন এবং এই যে দীর্ঘদিনের যে যন্ত্রণা তাদের কথা তুলে ধরছেন। তো এই বিষয়গুলো থেকে এই জল্পনাগুলো উঠে আসছে। কিন্তু আমি সামগ্রিক বিষয়টা বলি এবং তার আগে একটা কথা বলে নিই যে সরকারিভাবে কি কোনো আপডেট আছে? নিশ্চয়ই না, কারণ নতুন সরকার তো এখনও গঠনও হয়নি। 9 তারিখে নতুন সরকার গঠন হবে, সেই সরকারের মন্ত্রিসভা যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু আমাদের যে বিগত দিনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আরও একটু বিষয় আমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে কি কি রয়েছে দেখুন, 11-12 কাউন্সিলিং প্রায় শেষ, 1-2 সাবজেক্ট হয়তো বাকি রয়েছে। 9-10 ভেরিফিকেশন চলছে এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হচ্ছে। তো তাহলে নতুন সরকার এসে কি এক ঝটকায় সব কিছু বাতিল করে দিতে পারে? এরকমটা কিন্তু হয় না। কিন্তু এই যে 16 সালের যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারা দীর্ঘদিন কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছে যে তাদের কেন আবার নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। তো এই নিয়ে কারণ সুপ্রিম কোর্টের ওপর কারো কিছু করার নেই। কিন্তু দেখবেন সুমন বিশ্বাস, যিনি এই যোগ্য শিক্ষক আন্দোলনের একজন অন্যতম মুখ, তিনি তদানীন্তন আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় দেখা করেছিলেন এবং তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যদি সরকার সেই সময়কার সরকার যদি প্রস্তাব আনে যে বিধানসভায়, তাহলে বিরোধী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি তার যে দল তারা সাপোর্ট করবেন যে এদের চাকরিটা, যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচানো হোক। তাহলে এখন যেহেতু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, দুবার পরাজিত করেছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় সব থেকে দৌড়ে এগিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যাশা অনেকের কাছেই জন্মাবে যারা 16 সালের যোগ্য শিক্ষক, যে তাহলে নতুন বিধানসভায় কি আমাদের জন্য কোনো সুরাহা আনবে, এইটা হতে পারে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের একটা রয়েছে, তাহলে সরকার আরও একটা পথ বেছে নিতে পারে। সেটা হচ্ছে সরকার সমস্ত নথিপত্র যা আছে তার বেসিসে, সিবিআই রিপোর্টের বেসিসে কিউরেটিভ পিটিশন অন্তিম যে সেইটা কিন্তু প্রয়োগ করতে পারে বা আবেদন করতে পারে যে এই বিষয়টা অন্তত দেখা হোক, যাদের নামে কোনো অভিযোগ নেই বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাদের অন্তত রেখে দেওয়া হোক, এইটা হতে পারে। এবার সুপ্রিম কোর্ট সেইটা যদি দেয় তাহলে তো খুব ভালো কথা, কারণ বিগত সরকারের সেই রকম কোনো সদিচ্ছাই ছিল না। নতুন সরকার নিশ্চয়ই এই বিষয়টা যেহেতু একটা অন্যতম বিষয় হিসাবে উঠে আসছে, রাজ্যের যে ক্ষমতা পালাবদল হয়েছে তার মধ্যে দুর্নীতি সব থেকে বড় ইস্যু। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে সেইটা তো সময়ই বলবে, কিন্তু এই বিষয়টা কিন্তু আগের রেকর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক হচ্ছে বিধানসভায় প্রস্তাব এনে কোনোভাবে আইনি কী ব্যাপার রয়েছে, কারণ দেখুন, যিনি প্রথম এই চাকরি বাতিল করেছিলেন, দুর্নীতি ধরেছিলেন, তিনিও কিন্তু আজকে শাসক যারা বর্তমানে শাসক দল হতে চলেছেন তাদের এমপি, জাস্টিস গাঙ্গুলির কথা বলছি। তো তিনিও আইনটা ভালো বোঝেন, তিনিও কিন্তু প্রচেষ্টা করেছিলেন বা সরকারকে প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় কিন্তু সরকার সেই প্রস্তাব নেয়নি। তার পথে হাঁটলে হয়তো সেই সময় যোগ্য শিক্ষকরা কিছুটা হলেও সুরাহা পেত। আর একটা বিষয়, সেইটা হচ্ছে সুপ্রিম কোর্ট যখন তড়িঘড়ি করে পরীক্ষা নিতে বাধ্য করলো এবং তারপরে যখন পরবর্তী সময়ে যখন শুনানি হচ্ছিল তখন বলেছিল যে এই নতুনদের সঙ্গে পুরনোদের বসাতে আপনাকে কে বলেছিল। তার কি সুপ্রিম কোর্টের কিন্তু এটা কখনোই ইচ্ছা ছিল না যে নতুন পুরনো সব মিলিয়ে একদম করে দেওয়া হোক। তো এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। তাহলে সরকার যদি সদিচ্ছা করে এবং সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করে যে এই যে যাদের নতুন পুরনো 16 এবং 25কে গুলিয়ে ফেলা হলো সেইটা সেপারেট করার প্রচেষ্টা হতে পারে। তাহলে আমাদের সামনে পথ কী কী আছে? এক হচ্ছে কিউরেটিভ পিটিশনে গিয়ে 16 সালের যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষা করা, বিধানসভায় প্রস্তাব এনে কোনোভাবে আইনিভাবে সেইটা বিধানসভার সেই ক্ষমতা আছে কিনা বা আইনি যা আছে আইনজ্ঞরা বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা তখন বলেছিলেন, নিশ্চয়ই তিনি কিছু ভেবেই বলেছিলেন। আর একটা জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছিলেন যে
মানে যে আইনি পথে সেইটাকে আবার কোনোভাবে ফেরানো যায় কিনা। এবং জাস্টিস গাঙ্গুলি এও বলেছিলেন যে 10 মার্ক এক্সট্রা দিয়ে এই যে অসম লড়াই, এটা একদমই কাম্য নয়। 16 সালের আলাদা পরীক্ষা হোক, 25 সালের আলাদা পরীক্ষা হোক, এইরকম একটা অ্যাপ্রোচ তিনি রেখেছিলেন। তো কোন অ্যাপ্রোচটা কাজে দেয়, সরকার কি নতুন মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এই মোটামুটি কয়েকটা রাস্তা, তাছাড়া কিন্তু খুব বেশি রাস্তা নেই। হয় পুরনো প্রসেস চলতে দিতে হবে, অথবা এই যে যেই কটা রাস্তা বললাম সেই কটা রাস্তাই খোলা আছে। যে রাজ্য সরকার আগামীতে কি সিদ্ধান্ত নেয় তার উপর আমাদের অবশ্যই নজর থাকবে। যা আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে দিয়ে দেবো। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে রাজ্য সরকার এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেইটা থেকে এই যুব সমাজকে মুক্তি দেবে, একটা নতুন পথের দিশা দেখাবে, এইটা অন্তত আশা রাখি। এবং প্রত্যেকেই যারা অলরেডি ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, নিতে থাকুন। কারণ যখন এই প্রসেসটা এগিয়ে যাবে তখন তো আর আপনি সময় পাবেন না, তো প্রস্তুতি কিন্তু ছাড়বেন না। আর যারা নতুন এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও প্রস্তুতি নিতে থাকুন। কারণ এখন আপনি হয়তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হলেন, কিন্তু নিজের সেলফ স্টাডিটা তো অন্তত করতে পারবেন। যা জল্পনা কল্পনা হচ্ছে সেটা তো সময় আসলেই বোঝা যাবে। এতদিন জল্পনা কল্পনা হচ্ছিল যে আদৌ এই মানে পাহাড় প্রমাণ দুর্নীতির কোনো দিন অবসান হবে কিনা। আলটিমেটলি মানুষ তার ক্ষমতা দেখিয়ে দিল এবং তাকে যেতে হলো। দেখুন, ইতিহাসের ছাত্র হিসাবে তো এইটুকু জানি, মানে যে যখন খুব কারো দম্ভ হয় তখন মানে ভেতর থেকে মুচকি হাসি দিয়ে বলি, কত বড় বড় মানে কি বলবো পরাক্রমশালী বীররা ভারতবর্ষের মানে কি বলবো মাটি থেকে উঠে এসে আবার মাটিতে মিলিয়ে গেছে। তো এরা তো সামান্য চুনোপুটি। তো সো এটা হওয়ারই ছিল, এটা ভবিতব্য। মানে সব কিছুর একটা শেষ থাকে। তো পশ্চিমবঙ্গের যুব সমাজের যে দীর্ঘদিনের যন্ত্রণা সেইটা ঘুচুক এবং নতুন সরকার স্বচ্ছভাবে নিয়োগ করুক এবং অন্তত যে কটাই সিট থাক প্রতি বছর রেগুলার বেসিসে অন্তত নিয়োগ হোক, এই প্রত্যাশা তো আমাদের থাকবেই। সেই সঙ্গে 26-এর যে সেকেন্ড এসএলএসটির কী ভবিষ্যৎ হচ্ছে সেটা নিয়েও আমাদের আগামী আলোচনা জারি থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রস্তুতি চালিয়ে যান। লড়াই সংগ্রাম চলতেই থাকবে, এটাই জীবনের নিয়ম, এটা তো থামার প্রশ্নই আসে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। অনেকেই প্রশ্ন করছিলেন, সেই জন্যই আমি বললাম, মানে ভাবলাম যে এই প্রসঙ্গগুলো অন্তত আলোচনা করা হোক। আপনাদের যদি কোনো মানে ভিন্ন মতামত থাকে সেটাও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন অবশ্যই, যে আর কি কি পথ হতে পারে। দেখুন, কারণ যারা সরকারে থাকবে তারাই নীতি নির্ধারণ করবে, সেই অনুযায়ী কাজ হবে। অতএব আলটিমেটলি আমাদের আগামী সরকারের এবং মন্ত্রিসভার ওপরেই ভরসা রাখতে হবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।